12 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাষ্ট্রপতির গঠিত ইসিতে আস্থা রেখে নির্বাচন অংশ নেবে সব দল, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রীর আশা। রোহিঙ্গা সংকট সমাধান হবে বাংলাদেশ মিয়ানমার রূপরেখা, সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। মোবাইল ব্যাংকিংয়ে কমল আর্থিক লেনদেনের সীমা, অপরাধমূলক কর্মকাণ্ড কমানোই উদ্দেশ্য। সালের জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে নতুন কমিশনের অতীত ইতিহাস দেখে কমিশনার নিয়োগের পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় নতুন কমিশনারদের ছাত্র জীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। এছাড়া নির্বাচনকালীন সময়ে সঠিক নজরদারির সুপারিশও করেন তিনি। এছাড়া নতুন বিতর্কের সৃষ্টি হয় এমন কাউকে নির্বাচন কমিশনে নিয়োগ না দেওয়ার আহ্বান জানান অন্যান্য বক্তারা। যাদের আমরা কমিশনার বানাবো তাদের ব্যাকগ্রাউন্ড খুবই ইম্পর্টেন্ট, যে তারা কি ধরনের লোক, তাদের কোনো বিভিন্ন সময়ে অতীতে তারা কোনো বিশেষ দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন কিনা, কোনো দলের তারা অফিস হোল্ডার ছিলেন কিনা। নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। স্বাগত জনাব দিলীপ কুমার সরকার। আমরা জানি যে আজকে আপনারা যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলির ক্ষেত্রে মূলত আপনাদের মূল আগ্রহটা কি? একটা ভালো সুষ্ঠু নির্বাচন করবার জন্য কি ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার? কমিশনের যেই ধরনের কমিশনার নিয়োগ করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা বলেছেন যে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার। সেই চেকটা কি জনগণ করবে নাকি সুনির্দিষ্টভাবে সরকার বা অন্য কোনো এজেন্সি এটা করবে? আপনারা কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। আমরা আজকে যে গোলটেবিল বৈঠক করেছি সেখানে আমরা এই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একটা আইনের কথা বলেছি, যেটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছিলাম। কিছুদিন আগে আমরা এই প্রসঙ্গে আরেকটা গোলটেবিল বৈঠক করেছিলাম। আজকে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সেখানে 4টা বিধানের কথা আমরা বলেছি। একটা হচ্ছে, প্রথমটা নির্বাচন আইনের মধ্যে থাকতে হবে নির্বাচন কমিশনের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য সম্পর্কিত বিষয়গুলো। এটা সংবিধান নির্ধারিত তাদের যে দায় দায়িত্বগুলো আছে সেটার আলোকেই করার কথা আমরা বলেছি। আর আমরা বলেছি যে আইনের মধ্যে কি ধরনের ব্যক্তিকে, কি ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেয়া যাবে সেটা স্পষ্ট করতে হবে। কি কি বিষয় থাকলে তারা অযোগ্য হবেন সেটা স্পষ্ট করতে হবে। এবং সার্চ কমিটির ব্যাপারে আমরা যে প্রস্তাবটা বলেছি, আমরা বলেছি যে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে এটা গঠিত হবে এবং এটা সদস্য থাকবে টোটাল 5 জন। যেখানে আমরা বলেছি যে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক সরকার কোনো প্রতিষ্ঠার পর যে দলগুলোর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে সেই দলের 2 জন প্রতিনিধি, নাগরিক সমাজের 1 জন এবং গণমাধ্যম থেকে 1 জন, এই 5 জনকে নিয়ে হবে। এই 5 জনের কাজ হবে, প্রথম তারা 1 জনকে ঠিক করবেন এবং তার নামটি প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এবং রাষ্ট্রপতি তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করবেন। এবং পরবর্তীতে যিনি প্রধান নির্বাচন কমিশনার হবেন তিনি আবারও সার্চ কমিটির সাথে বসে বাকি যে কমিশনার তাদের নামগুলো ঠিক করবেন এবং একইভাবে এই প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দেবেন। আমরা এখানে সার্চ কমিটিকে একটা শক্তিশালী কমিটি হিসাবে দেখতে চাচ্ছি
যারা অপশন রাখবে না সরাসরি নাম প্রস্তাব করবে। এবং এখানে আমরা বলেছি যে এটা নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা ৫ জন না জনাব করে দিলীপ কুমার এই যে যেই নামটি প্রস্তাব করছে সেইটি নিয়োগ দেওয়ার আগে মানুষের জানার কোনো সুযোগ থাকবে কিনা বা সেই ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ আছে? আমরা পরামর্শ দিয়েছি যেটা যে সার্চ কমিটি যখন বসবে সার্চ কমিটি সাধারণ জনগণের কাছ থেকে নাম আহ্বান করবে। সাধারণ জনগণ যে নামগুলো দেবে সেটা প্রথমত তারা এটা প্রকাশ করবে, তাদের ওয়েবসাইটে দেবে এবং পরবর্তীতে এই তালিকা থেকে তারা যাদের নাম আসবে তাদের সম্মতি সাপেক্ষে আরেকটা তালিকা তৈরি করবে এবং এই তালিকাটা তৈরির পরে এটা একটা আমরা বলছি যে পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করবে, গণশুনানির ব্যবস্থা করবে এবং গণশুনানির পরে তারা এই নামগুলো ঠিক করবে। এবং আমরা বলেছি ৩ জনের কথা, যে ৫ জন না ৩ জন। আর একটা প্রস্তাব আমরা করেছিলাম যে সেটা হচ্ছে যে প্রথমবার না, আমরা প্রথমবার আগে যেভাবে বললাম এভাবে আমাদের প্রস্তাব ছিল। পরবর্তীতে যেটা করা যেতে পারে যে পূর্ববর্তী নির্বাচন কমিশনের কমিশনারদের মধ্যে চিফ ইলেকশন কমিশনার না, অন্য যে 2 জন কমিশনার থাকবেন তার মধ্যে তিনি জ্যেষ্ঠ থাকবেন, তিনি পরবর্তীতে চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিয়োগ পাবেন, এরকম একটা আইন করা, আর বাকিটা এই নিয়ম অনুযায়ী করা আর কি। এরকম ছিল আমাদের প্রস্তাবগুলো। এই প্রক্রিয়ায় অবশ্যই সরকারও হয়তো ভেবে দেখতে পারে, কিন্তু একই সঙ্গে এখন যে প্রক্রিয়াটি চলছে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলাপ আলোচনা করছে এবং হয়তো সেখান থেকে তিনি সার্চ কমিটিও একটা গঠন করবেন। এই দুটি প্রক্রিয়ার মিশেল হোক বা যেভাবেই হোক একটা গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার জন্য একটা গ্রহণযোগ্য কমিশন খুঁজে বের করার ক্ষেত্রে আপনাদের সংগঠন থেকে কোনো ধরনের ধরেন সহযোগিতা করবেন কিনা রাষ্ট্রপতিকে, বা এটার কোনো আগ্রহ আছে কিনা? না, প্রথমত তো আমরা যে প্রক্রিয়াটার কথা বলছি এই প্রক্রিয়াটা যদি অনুসরণ করা হয় তবে এমনিতেই রাষ্ট্রপতি সহযোগিতা পাবেন। এবং আমরা এটাও মনে করছি যে সময় আছে এই সময়ের মধ্যে অর্ডিন্যান্স জারি করে হোক অথবা আইন প্রণয়ন, সংসদে আইন প্রণয়ন, সেটাও সম্ভব। যাই হোক, তারপরেও যদি এমন হয় যে আইন প্রণয়ন হচ্ছে না বা সার্চ কমিটি করে আমাদের কোনো সহযোগিতা চাওয়া হচ্ছে, নিশ্চয়ই আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব। কেননা আমরা সবসময় এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে সৎযোগ্য মানুষরা যথাযোগ্য জায়গাগুলো বসতে পারে এটা আমরা চেষ্টা করছি। কেননা আমরা সুজনের পক্ষ থেকে দেশের গণতন্ত্র উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। দিলীপ কুমার, একটা শেষ কথা জানতে চাই যে রাষ্ট্রপতি এখন যে প্রক্রিয়াটি চালাচ্ছেন সেইখানে সিভিল সোসাইটি মেম্বারদের পরামর্শ উনি নিতে পারেন কিনা, সেই ব্যাপারে আপনাদের কি পরামর্শ? আমরা আজকের যে আমাদের গোলটেবিল বৈঠক সেখানে আমরা আহ্বান করেছি রাষ্ট্রপতিকে যে শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে উনি বসেছিলেন, এটা ভালো, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে যারা রাজনীতি সংশ্লিষ্ট না, দেশ নিয়ে জাতি নিয়ে ভাবেন, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাদের মতামতটাও নেওয়া দরকার। তাদের সাথে যদি রাষ্ট্রপতি বসেন তবে আমার মনে হয় যে সেখান থেকে উনি কিছু সুপারিশ পাবেন এবং উনি এই প্রক্রিয়াটা সম্পাদন করতে উনি সহযোগিতাই পাবেন। দিলীপ কুমার সরকার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বিরতি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সরকার একটি সমন্বিত রূপরেখা তৈরিতে রাজি হয়েছে। এছাড়া নিরাপত্তা সহযোগিতা ও বর্ডার লিয়াজো অফিস স্থাপনের বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করতেও সম্মত হয়েছে দুই দেশ। একথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির বিশেষ দূত Q3 ঢাকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গত অক্টোবরে সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় সামরিক অভিযান। নির্যাতনের মুখে বাংলাদেশ সীমান্তে ঢল নামে রোহিঙ্গা শরণার্থীদের। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের প্রতিমন্ত্রী উচো ৩ সহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা আসে। বুধবার প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী জানান, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিয়ে সংকটের স্থায়ী সমাধান করতে মিয়ানমার সরকারকে তাগিদ দেওয়া হয়েছে।
আলোচনাধীন 2টি সমঝোতা স্মারক নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়েজো অফিস দ্রুত স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। তাছাড়া উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ব্যাপারেও দুই পক্ষ একমত হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের কারণে পর্যটন ও অর্থনৈতিক দিক দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুচিত দূতকে একথা জানিয়ে নিবন্ধিত অনিবন্ধিত সব শরণার্থীকে ফিরিয়ে ঢাকা একটি কর্মকৌশল প্রস্তাব করেছে। মিয়ানমার নাগরিকদের এবং রাখাইন মুসলমানদের নাগরিকত্ব অথবা স্থায়ী বাসিন্দা হওয়ার বিষয়টি যাচাইয়ের জন্য একটি যথাযথ কমিটি গঠনের প্রস্তাব করে বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া প্রয়োজন মোতাবেক আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতারও প্রস্তাব করে। জাতিসংঘের হিসেবে গত 9 অক্টোবর সহিংসতা শুরুর পর এ পর্যন্ত 65,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এছাড়া অনিবন্ধিত অবস্থায় অবস্থান করছে আরও 3 লাখ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী খালেকুজ্জামান। স্বাগত জনাব খালেকুজ্জামান। আমরা একটু জানতে চাই যে এই বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্কের ক্ষেত্রে আসলে রোহিঙ্গাটাই সবসময় আলোচিত হয় এবং আমরা দেখেছি যে একটা লম্বা সময় ধরেই আমরা এটার খুব ভালো সমাধান পাচ্ছি না এবং মিয়ানমারের কাছ থেকে খুব বলা যায় যে গঠনমূলক কোনো সাড়াও আমরা খুব বেশি পাচ্ছি না। তবে সুচিত দূতের আসার পরে আমরা দেখছি বেশ কিছু বিষয়ে অগ্রগতি হচ্ছে বলেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই যে আসলে কিভাবে কাজ করলে দুটি দেশের মধ্যে এই সমস্যাটা আরো দ্রুত সমাধান করা সম্ভব। ধন্যবাদ। এই মিয়ানমারের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আজ থেকে নয়, বহুদিন যাবৎ এই দুটি দেশের মধ্যে চলাফেরা, আসা যাওয়া, ইভেন তাদের মধ্যে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক হয়েছে। আমাদের বাংলাদেশিরা কেউ কেউ মিয়ানমারে বিয়েও করেছে এবং মিয়ানমারে বার্মিজও কিছু কিছু বাংলাদেশে এসে বিয়ে করেছে, তারা মুসলমান হয়েছে। এটা আমি আমার ছাত্র অবস্থা থেকে দেখে আসছি। তারপরে আমি 93 সালে যখন মিয়ানমারের রাষ্ট্রদূত হয়ে গেলাম, তখন দেখতে পেলাম এই রোহিঙ্গা ইস্যুটা একটা দু দেশের ভালো সম্পর্কের মধ্যে কাটা হয়ে দাঁড়ালো। এটার জন্য কিন্তু আমার মনে হয় মিয়ানমারের একটু উদারপন্থী হওয়া উচিত। কারণ এই রোহিঙ্গারা, তারা যদিও আং সান সুচি বলেছেন তারা সবাই বাঙালি, কারণ এখানে দেখতে হবে ওই এলাকাতে যখন কোনো বর্ডার ছিল না, তখন যেখানে ফসল ভালো হয়েছে, নদী ছিল, নালা ছিল, মাছ ধরতে পেরেছে, সহজলভ্য ছিল সব কিছু, সেখানে মানুষ সেটেল করেছে চলতে চলতে। ইভেন আমার চাকরি অবস্থায় মিয়ানমার, ভিয়েতনামে আমি দেখেছি শুধু বাংলাদেশের নয়, এখানে পৃথিবীর অন্যান্য দেশে, ইভেন আমি মিডল ইস্টের কিছু লোককেও পেয়েছি যারা ওই রোহিঙ্গা ক্যাম্পে মুসলমান হিসেবে রয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে মিয়ানমারের যে একটা উর্বরতা ছিল, অবস্থা, ভালো অবস্থা থাকার কারণেই বিভিন্ন জায়গার থেকে লোক এসে আপনার ওইসব জায়গাতে সেটেল হয়েছে। শুধু বাঙালি মুসলমান বললে এটা আং সান সুচির বক্তব্যটা আমার মনে হয় সঠিক হবে না। আর ওখানে আজকে শুধু এই যে রোহিঙ্গা শুধু নয়, উপজাতিদের মধ্যে ওদের অনেকগুলি জাতি আছে, 30টা 32টার মতো আছে। শুধু কাটা হয়ে দাঁড়িয়েছে এই মুসলমান রোহিঙ্গারা। এদেরকে বাঙালি বলা যেতে পারে, আর তারা কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলে না। তারা যে ভাষায় কথা বলে সেটা চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষায় কথা বলে এবং তারা তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবং আজ থেকে বহুদিন থেকেই যখন তারা ওখানে আছে, তাদেরকে অনেক কিছু ডিনাই করা হয়েছে। তাদেরকে বিবাহের ক্ষেত্রে ডিনাই করা হয়েছে, এডুকেশনের ক্ষেত্রে ডিনাই করা হয়েছে, তাদেরকে ইভেন এই ধর্মচর্চার ব্যাপারে একটু রেস্ট্রিক্টেড ছিল। তারা মুসলমান ছিল, ধর্মচর্চার ব্যাপারে একটু রেস্ট্রিক্ট ছিল। আমার জানা মতে এক বোর্ডিস্ট রাজা ম্যান্ডেলাতে
যে রাজবাড়ি আছে সেখানে একটা মসজিদ স্থাপন করেছিলেন উনি। শুধু মুসলমানরা যখন চেয়েছিল নামাজ পড়তে, কোনো ব্যবস্থা ছিল না, উনি উদার হয়ে একটা ছোটখাটো মসজিদের মতো করে দিয়েছিলেন, এবং সেটা আমি 1994 সনে আমি নিজে দেখে এসেছি। চৌধুরী খালেকুজ্জামান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা যেহেতু বাংলাদেশ পূর্বমুখী যে পররাষ্ট্র নীতির কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে মিয়ানমার এবং তারপরে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং অন্যান্য মালয়েশিয়া পর্যন্ত এদিকে যে আমাদের আরো প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা, আমাদের কিন্তু একটা সেই ক্ষেত্রে বাংলাদেশেরও একটু এগিয়ে যাওয়া এবং মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নটা এই ধরনের সমস্যা সমাধানে, বিশেষ করে মানুষে মানুষে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, অন্যভাবেও জিনিসটাকে অ্যাড্রেস করার সুযোগ আছে কিনা। কারণ আমরা কিন্তু মানসিকভাবে ধরেন শ্রীলঙ্কা আমাদের যেরকম প্রতিবেশী, আমরা বাংলাদেশি হিসেবে কিন্তু মিয়ানমারকে সেরকম প্রতিবেশী মনে করি না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার থেকে যাচ্ছে, সেইটা আমরা কিভাবে রোধ করতে পারি, সেটার একটা দীর্ঘমেয়াদী নিশ্চয়ই প্রভাব পড়তে পারে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক কিন্তু আজকের নয়, আমাদের আজ থেকে বহু বছরের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক। আমাদের এই পারের লোক মিয়ানমারে গেছে, রেঙ্গুনে গেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এবং ওই পারের লোক এখানে এসছে। এই সম্পর্ক বহুদিন থেকে, আমার জানা মতে আমি তো বলবো যে 100 বছরের বেশি হবে মিয়ানমারের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক ছিল। আমি আগেই বলেছি বৈবাহিক সূত্র ওখানে হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের হয়েছে লোকে। এবং আপনি জানেন বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উনি পোর্ট ট্রাস্টে একজন চাকরি করতেন উনি, এবং শ্রীকান্তর চরিত্রটা উনি রেঙ্গুনেই উনি লিখেছেন চরিত্রটা। তো এই যে আমাদের বিশেষ করে তখনকার পূর্ব বাংলা, আজকের বাংলাদেশ সাথে রেঙ্গুনের সম্পর্ক বহু দিনের ছিল। তবে ইদানিং শুধু এই রোহিঙ্গা ইস্যুটা কিন্তু আগে কোনোদিন এত বড় আকারে দেখা দেয়নি। এটা দেখা শুরু হয়েছে 1978 সন থেকে। 78 সন, 1992-তে, তারপরে আবার ইদানিং 2013-14 মধ্যে হলো। এটা মিয়ানমারকে, যেহেতু ওখানে অন্য। চৌধুরী খালেকুজ্জামান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। মোবাইল ব্যাংকিংয়ে কমলো আর্থিক লেনদেনের সীমা। মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোনো গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে 2 বারে 15,000 টাকার বেশি জমা করতে পারবেন না। মাসে 20 বারে সর্বোচ্চ 1 লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। দিনে 2 বারে সর্বোচ্চ 10,000 টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মোবাইল ব্যাংকিং নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা ব্যাংক খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক আরিফ কামাল চৌধুরী এবং বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি আমিনুর রহমান খান। আমিনুর রহমান খান, আপনার কাছেই প্রথমে একটু জানতে চাই যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীরা এটার উপরে কতটুকু নির্ভরশীল, বা এই যে সীমানাটা কমিয়ে দেওয়া হলো সীমা লেনদেনের, সেইটার জন্য ব্যবসায়ীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন কিনা? সত্যি কথা বলতে কি, প্রথমেই বলতে হয় যে আমাদের দেশে এখন এই যে মোবাইল ব্যাংকিং, যেমন ধরেন বিকাশ, এর যে এখন ব্যবস্থা অত্যন্ত এবং মার্জিনাল পর্যায়ে ছোট ছোট ব্যবসায়ীদের যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে। এবং যারা শহরে থাকে, বিশেষ করে ছাত্রছাত্রীরা গ্রাম থেকে তার বাবা মা তাদের কাছে টাকা পাঠায়, এই জন্য এটা অত্যন্ত উপকারী। কিন্তু অসৎ উদ্দেশ্যে যদি এই টাকা বিভিন্নভাবে পাঠানো হয়, যেটা মাত্রা অতিরিক্ত এবং যেটা সমাজের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা সরকার এবং আমাদের দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর নজরে আনা উচিত। আরিফ কামাল চৌধুরী, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই গ্রাহকদের পর্যায়ে থেকে কি ধরনের অভিযোগ পাওয়া যায়? বিশেষ করে বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই গ্রাহক পর্যায়ে বা ব্যাংক থেকে নানান ধরনের অভিযোগ পাওয়ার পরেই এই উদ্যোগ নিয়েছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন ব্যাংকিং সেক্টর থেকে? ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগটা নিয়েছে, এটা টেম্পোরারি একটা সলিউশন হতে পারে,
কিন্তু লং টার্মে যে উদ্দেশ্যের জন্য এটা করা হয়েছে সেটা এলিমিনেট করা সম্ভব হবে না। মোবাইল ব্যাংকিং এর গ্রাহক হচ্ছেন আমাদের গ্রাম বাংলার মানুষ। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ফরেন ইনওয়ার্ড রেমিটেন্স 2015 সালের থেকে 16 সালে অ্যাবড্রাপ্টলি কিন্তু কমে গেছে, কিন্তু আমাদের ওয়ার্কার্সরা কিন্তু বিদেশে যাচ্ছে। তাহলে টাকাটা কমে যাচ্ছে কেন? বিকজ অফ আমরা যতই বলছি যে আমাদের ডলারের রেটটা ফ্রি অ্যান্ড ফ্লোটিং, বাট এটা কিন্তু ম্যানেজেবল ফ্লোটিং। আমাদের কারেন্সির বর্তমান যে সিচুয়েশন তাতে আমার টাকা কিন্তু ডিভ্যালুয়েশন হওয়ার কথা ছিল, এবং তাহলে কিন্তু এই টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসতো। যখন দেখা যায় এটা নন ব্যাংকিং চ্যানেলে আসে তখন মার্জিন কিন্তু 1 থেকে 2 টাকা বেশি পাওয়া যায়, যেটা এই ধরনের লোকদের জন্য অনেক বেশি। আর তাছাড়া আমাদের যে টোটাল ব্যাংকিং নেটওয়ার্ক সিস্টেম, আমরা যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং করছি, যারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অপারেট করছেন, একজন এনআইডি থাকলে কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা যাবে এ ধরনের একটা নীতিমালা দরকার। ব্যাংকিং অ্যাকাউন্ট অপারেশনটাকে বায়োমেট্রিকে নিয়ে আসতে হবে। আমাদের এনআইডিটা ভেরিফিকেশনের টুলস আমাদের কাছে আছে, বাট আমাদের কাছে কিন্তু কমপ্লিট ডাটাবেস এখনো নাই। সো এটা একটা কমপ্লিট ইন্টিগ্রেশনে যদি আমরা না যেয়ে মোবাইল ব্যাংকিং সার্ভিসটাকে এইভাবে স্প্রেড করে দেই, তাহলে প্রোভাইডারের চাইতে রিসিভারের এক্সপার্টিস কিন্তু অনেক বেড়ে যায়। জি, আরিফ কামাল চৌধুরী, আমিনুর রহমান খান, আপনারা দুজনই সঙ্গে থাকুন। আমরা একটা বিরতিতে গিয়ে আবার ফিরে আসবো। আরিফ সাহেব, একটু এটাই জানতে চাইবো যে আসলে হয়তো লেনদেন সীমিত করার চাইতে বরং লেনদেনকে আরো কিভাবে সিকিউর করা যায় সেই বিষয়েই আমাদের বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন কিনা। একটা বিরতির পর ফিরে আসছি। এডিটর স্পিকে নিচ্ছে আর একটা বিরতি। মোবাইল ব্যাংকিং এর বিষয়ে কথা বলছিলাম, আমরা চলে যাব আবার বরিশালে। আমিনুর রহমান খান, ব্যবসায়ীদের কি ধরনের মানে আপনারা সীমাটা কিরকম থাকলে মনে করেন যে ব্যবসা করার জন্য ভালো? দেখেন, বেসিক্যালি লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের যে ট্রানজ্যাকশন, সেক্ষেত্রে যে ব্যাংকে যে কমিশন দিতে হয় তার চেয়ে বিকাশে অবশ্যই বেশি দিতে হয়। তো নির্দিষ্ট সীমিত আকারে ছোট ছোট ব্যবসায়ীদের বিকাশে লেনদেনটা থাকা অত্যন্ত জরুরি এবং বাঞ্ছনীয়, কিন্তু বেশি টাকা চেয়ে 20,000, 30,000, 50,000 টাকা এগুলো সাধারণত ব্যবসায়ীরা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পছন্দ করে, কারণ কমিশন কম লাগে। এই জন্য আমরা চাই যে ছোট ছোট ব্যবসায়ীদের বিকাশ এটা থাকুক, বেশি টাকার বিকাশটা একটু মনিটরিং থাকলে ভালো হয়, যাতে অবৈধ লেনদেনকে বন্ধ করা যায়। আরিফ কামাল চৌধুরী, খুব সংক্ষেপে একটু জানতে চাই যে সিকিউরিটি মেজার্সের ক্ষেত্রে কোন দিকে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার, যাতে করে আসলে এই ধরনের, আমরা জানি যে নানান রকম প্রতারণা হচ্ছে, সেগুলিকে পরে ট্র্যাক করা যায়। দেখুন, একটা আইডেন্টিটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কারণ ট্রানজ্যাকশনটা করে হচ্ছে মানুষ, হিউম্যান বিং। আমরা যারা কাস্টমার আমরা সবাই মানুষ। সো আমাদের আইডেন্টিটি যদি প্রপারলি ইনিশিয়াল স্টেজে রিকগনাইজ করা যায়, তাহলে কিন্তু এটাকে যদি ডাটাটাকে একটা সার্ভারে ইন্টিগ্রেট করা যায়, তাহলে কিন্তু আমরা পরবর্তী স্টেজগুলোতে জিনিসগুলোকে ট্র্যাক করতে পারি। যে সিমগুলো দিয়ে এই ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, এই সিমগুলোকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা দরকার, যে সিমগুলোর ইউজেসটা কেমন। দেখা যাচ্ছে অধিকাংশ সময় সিমগুলো ইনঅ্যাক্টিভ, বাট এটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাক্টিভেট করা হচ্ছে। সো এটা একটা সিকিউরিটি ফ্ল্যাগ হতে পারে, এইখানটায় আমাদেরকে অ্যাড্রেস করা দরকার। আর সেকেন্ডলি হচ্ছে কি, আমাদেরকে আরও ট্রান্সপারেন্সি আনতে হবে। লাইক বিকাশে আমি যখন কোনো টাকা রাখছি, তখন আমার কাছে কোনো ডকুমেন্টস থাকছে না, ডকুমেন্টস রিমেন্স ইন দ্য ওয়েব সিস্টেম। আমি যদি 50,000 টাকা বিকাশে রেখে দেই এবং ওয়েব যদি কোনো কারণে ক্র্যাশ হয়, কোনো সাইবার হ্যাকিং হয়, আই ক্যানট ক্লেম মাই মানি। আমি ব্যাংকে টাকা রাখলে তো আমি আমার ডকুমেন্টস স্টেটমেন্ট নিয়ে যেয়ে বলতে পারবো, বাট এই মোবাইল ব্যাংকিং এর ওয়েবের মধ্যে আরো ট্রান্সপারেন্সি আনার জন্য এখানে আমাদেরকে এখনই নজরদারি করতে হবে, বিকজ টেকনোলজি। চৌধুরী, আমিনুর রহমান খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।